আজকের গল্প বৃদ্ধাশ্রমের নবরূপ। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। শহর কল্যাণী বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহরগুলোর মধ্যে অন্যতম। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হলেও মূল শহরটা একটু আলাদা ঘরানার। ভালো স্কুল, ইউনিভার্সিটি, এইমসের মতো হাসপাতালও আছে। শিক্ষিত সমাজের বেশ কিছু অংশ ওখানে গর্বের সাথে থাকেন। সংলগ্ন শহর কাঁচরাপাড়া রেলওয়ে, ওয়ার্কশপ, কলেজ আর বিশাল মার্কেটের সুবিধে দিয়েছে। তাই কল্যাণী এক কথায় শহরতলির স্বপ্নের শহর। তবে এই শহরেও টুকরো টুকরো স্থানে অভিমান আর চাপা দীর্ঘশ্বাস উপলব্ধি করা যায়। তপন, সুদীপ আর গৌতমের কথাই ধরা যাক। ওরা কাঁচরাপাড়াতেই স্কুল শিক্ষা শেষ করে। প্রায় সমবয়স্ক ওদের বাবারা অনেক চেষ্টায় নিজেদের স্বপ্নের শহর কল্যাণীতে পাশাপাশি জমি কিনে বাড়ি করেন। সে প্রায় 50 বছর হয়ে গেল। ওদের মধ্যে দুজন যাদবপুর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং আর একজন কল্যাণী ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিল। ছোটবেলা থেকেই উচ্চাসার গল্প শুনতে শুনতে তার সংজ্ঞা নিজেদের মতন করে ব্যাখ্যা করে নিয়েছিল। তপন আর সুদীপ ইঞ্জিনিয়ারিং পাশ করার পরই কলকাতায় চাকরি নিল। প্রথম দিকে বাড়ি, বন্ধুদের নিয়ে ভীষণ এক আবেগ, কাজেই কলকাতাই শ্রেয়। কিন্তু একটা সময় আর্থিক উচ্চাসা আর পদোন্নতির কাছে আত্মসমর্পণ করল। পুনা, ব্যাঙ্গালোরে চাকরি করার 1 বছর পরই দুই বন্ধু সিঙ্গাপুরে, বছর 2 থেকে একেবারে অস্ট্রেলিয়া। ইতিমধ্যে বিয়ে সেরে একেবারে ওখানকার পার্মানেন্ট রেসিডেন্ট। অন্যদিকে গৌতম ইংরেজি সাহিত্য নিয়ে অক্সফোর্ডে ডিফিল পর্যন্ত করে এসেছিল। প্রথম থেকেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বর্তমানে ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছে। ইংরেজি সাহিত্যের প্রতি দুর্বলতা থাকলেও ইংরেজদের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি ছিল না। অক্সফোর্ডে প্রায়ই গেস্ট লেকচারার হিসাবে গেলেও অনেক অফার থাকা সত্ত্বেও ওখানে স্থায়ী বাসিন্দা হয়ে কখনো থাকতে চায়নি। এছাড়া ওর লেখা একটা বই বেস্ট সেলার হিসেবে খ্যাত। অবশ্যই সমাজের একজন বিশিষ্ট মানুষ। তপন আর সুদীপও চাকরি জীবনের শেষের বেশ কিছুদিন পর এদেশেই ফিরে আসে। চাকরির শেষটা অবশ্য 50-52 বছর বয়স পর্যন্তই করতে হয়েছে। আগাম চাকরি ছাড়ার একটা পরিকল্পনা আগেই ছিল। তাতেও আরও 2-3 বছর বাদে হয়তো পরিসমাপ্তি হতো। ইতিমধ্যে রোজগার যথেষ্টই হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় কথা, দিন দিন কাজের চাপ বাড়িয়ে যাওয়া, বিদেশিদের অলিখিত অসম্মান আর সঙ্গে বিনা নোটিশেই চাকরি ছাঁটাইয়ের হিড়িক চলছিল। এদেশে ফেরত আসার পর কলকাতায় বিশিষ্ট এলাকায় ভিলা, একাধিক গাড়ি আর অনেক বছর বিদেশে থাকার সুবাদে প্রায় সবাই বিশেষভাবে সম্ভ্রম করে। ফটফট করে ইংরেজি বলা আর এলাকায় সব পুজো এবং অন্যান্য অনুষ্ঠানে মোটা টাকার চাঁদা দিয়ে আরও বাড়তি সম্মান আদায় করে নিয়েছে। কল্যাণী শহর বা বাড়িটাকে স্বার্থের কারণে ভোলেনি। পরিকল্পনা অনুযায়ী 2-3 বছরের কম চাকরির টাকাটা এখান থেকে সহজেই পেয়ে যাবে। কাজেই বাড়িটাকে দেশের বাড়ি তকমা দিয়েই রেখেছে। তপন যেহেতু গৌতমের বোনকে বিয়ে করেছিল, তাই ওদের কল্যাণীতে যাতায়াতটা একটু বেশি, মানে এক যাত্রাতেই 2 বাড়ি ঘুরে যাওয়া। না হলে রাস্তার দূরত্ব, ধুলো, গর্তের দোহাই দিয়ে 3 মাসের আগে তো আসাই হয় না। দুজনের ছেলেই জন্মসূত্রে অস্ট্রেলিয়ান, এদেশে একদমই আসতে চায় না। গৌতমের জীবনে যেন শুধু সুখ আর আনন্দেরই সহাবস্থান। দুঃখ আর মানসিক চাপ কেমনভাবে বহিঃপ্রকাশ না করে থাকা যায় তা ওরা স্বামী স্ত্রী খুব ভালোভাবেই জানে। তপন, সুদীপ চাকরি জীবনে মাত্র 2 বার কল্যাণীতে এসেছিল। ওদের খুব আশা ছিল প্রিয় বন্ধুদের বাবা মায়েদের ওপর গৌতমের একটা অলিখিত দায়িত্ব থাকবেই। কিন্তু ও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল বাবার বন্ধুদের দায়িত্ব নিশ্চয়ই নেবে, কিন্তু পয়সার জন্য দায়িত্ব এড়িয়ে যাওয়া বন্ধুদের বাবা মায়েদের জন্য কিছু করতে পারবে না। ওরা বুঝেছিল গৌতম ওর আদর্শ থেকে এক চুলও সরে যাবে না। ও
ও সবাইকেই দেখবে, কিন্তু ওর বক্রোক্তি মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ওর ছেলে মেয়ে দুটি হয়েছে তেমনি। মেয়েটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইংরেজি অনার্স পড়ছে, আর ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ছে। ছেলে নাকি এও বলেছে এদেশের শিক্ষা বিদেশে বিক্রি করবে না, বরং কিছুদিনের জন্য বিদেশে গিয়ে নতুন কিছু জেনে এদেশে এসে কাজে লাগাবে। সুদীপের বাবা একটু একগুঁয়ে, প্রবল যুক্তিবাদী এবং বাস্তববাদী। শারীরিক এবং মানসিক দিক থেকে প্রায় 80 বছরের যুবক। ছেলের কলকাতায় ফেরার পর বাড়ি বা বাবা মায়ের প্রতি সেরকম দায়বদ্ধতা না দেখতে পেয়ে খুবই চুপিসারে বাড়ি বিক্রি এবং একটা সঠিক দেখাশোনাকারী বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে ফেললেন। ওদের ইদানিং খুব নামডাক হয়েছে। বর্তমান বাড়ি থেকে খুবই কাছে, কারণ বন্ধুদের সাথে যোগাযোগের কথাটাও মাথায় রেখেছেন। মোটা টাকার বিনিময়ে স্বামী স্ত্রী দুজনের জন্য একটা এসি ঘর নিয়েছেন। একজন সবসময়ের ডাক্তারবাবুও আছেন, যদিও অনেক টাকারই মেডিক্লেম করা আছে। জানতেন সুদীপ আর 3 মাসের মধ্যে আসবে না। ছেলেকে তো যুগোপযোগীভাবে মানুষ করেছিলেন। শুধু একটা অভিমান, না, একটা ধিক্কার যেন কুড়ে করে খায়। গৌতমের বাবা ওকে যেভাবে মানুষ করেছে, আবার গৌতমও তার ছেলে মেয়েকে যেভাবে মানুষ করছে, তা উনি পারলেন না কেন? গোপন কথাটি আর গোপন রইল না। সমস্ত লজ্জার মাথা খেয়ে সুদীপ তার বাবাকে বারবার ফোন করতে লাগলো। পরদিন সকালেই এসে মায়ের কাছে শুনল ওর বাবা বাড়ি বিক্রির জন্য রেজিস্ট্রেশন অফিসে গেছেন। আরও শুনল বাড়িটা সমস্ত আসবাবপত্র শুদ্ধ বিক্রি করে দিয়েছেন। কথাটা তপন শুনলেও নিজে সরাসরি বাড়িতে কোনো ফোন করল না। গৌতমকে ফোন করেও কোনো সদুত্তর পেল না। পরদিন সকালে তপন ও সস্ত্রীক বাড়িতে এসে হাজির। না কোনো সরাসরি প্রশ্ন, না কোনো সরাসরি উত্তর। বেশ কিছুদিন ধরে অবান্তর কিছু অজানা আশঙ্কা তপনের মনের মধ্যে ভিড় করে আসছে। কারণটা খুব স্বাভাবিক। সুদীপের বাবা বৃদ্ধাশ্রমে যাওয়ার পরপরই কল্যাণীতে প্রায়ই যাওয়া আসাতে ওর স্থানীয় বন্ধুবান্ধব আর প্রতিবেশীদের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া এবং ব্যবহারে ঘৃণা করার প্রবণতা লক্ষ্য করেছে। ওদিকে সুদীপের দুকুলি গেল সম্পত্তি আর সম্মান, আর তপন এক ধাক্কায় বিরাট অভিজ্ঞ হয়ে উঠল। সস্ত্রীক বাড়িতে যাতায়াত বাড়িয়ে দিল। প্রতিবেশীরা যাতে কুমন্ত্রণা না দিতে পারে তার জন্য বাবা মাকে বয়সজনিত অসুস্থতার অজুহাতে বাড়ি থেকে বেরোতেও বারণ করে দিল। সুদীপেরও কল্যাণীতে যাতায়াত বলতে গেলে শেষ হয়ে গেল। এর মধ্যে একদিন শুধু বৃদ্ধাশ্রম ঘুরে এসছে। নিজের সামান্য ভুলের জন্য অনুতপ্ত হওয়ার থেকেও সম্পত্তি হাতছাড়া হওয়ার দুঃখটা মেনে নিতে পারছিল না। মাস 5-6 বাদে গৌতম ছেলেমেয়ের সাফল্য পার্টি উপলক্ষে ওর বাড়িতে তপন আর সুদীপকে সস্ত্রীক নিমন্ত্রণ করল। প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয়দের পালাটা 2 দিন আগেই শেষ করেছিল। তপন সুদীপের বাবা মারাও এসেছিলেন। গৌতম সর্বসমক্ষে বন্ধুদের অসহায়তার মধ্যে ফেলতে চায়নি। খাবার শেষে অনেকক্ষণ কথার মারপ্যাচ চলতে থাকলেও আসল কথাটা সামনে এলোই। সুদীপ জানতে চায় তার বাবা মা তাকে অপদস্থ বঞ্চিত করে কি ঠিক কাজ করলো, আর তপন জানতে চায় যে তার বাবা মায়ের ভবিষ্যৎ পরিকল্পনা কী। উত্তেজনার পারদের সাথে গলার আওয়াজও উচ্চগ্রামে চড়ছিল। পাশের ঘর থেকে গৌতমের বাবা হঠাৎ বেরিয়ে আসলে সবাই হতচকিত হয়ে গেল। সুদীপের দিকে তাকিয়ে বললেন, শোন, তোর বাবা অত্যন্ত জ্ঞানী আর বিচক্ষণ মানুষ। তুই ফিরে আসার পর অন্যরকম জীবন আশা করেছিল। তোর জীবনযাপনে ওর কোনো আপত্তি নেই, কিন্তু নিজের নির্ভরশীল স্ত্রীর প্রতি প্রচণ্ড দুর্বলতা আর সঠিক দায়িত্ববোধ আছে। আমরা 3 বন্ধু কখনো মরণোত্তর আত্মার কথা নিয়ে ভাবিনি। ওর বর্তমান আত্মা খুব সুখে শান্তিতে আছে। তোরও আর অন্য কিছু আশা করা উচিত হবে না। আর সেই ছাদটাই যখন নেই, তখন নতুন করে ঘর ঘরানার স্বপ্নেও দেখা বাতুলতা মাত্র। তপনের দিকে তাকিয়ে বললেন, তুই ঠেকে শিখেছিস।
তাও বাবা মাকে লোকচক্ষুর আড়ালে রেখে লোকলজ্জা থেকে বাঁচতে চাইছিস। কাজের লোক রেখে দিয়েছিস, তারা বাজারটা পর্যন্ত করে দিচ্ছে। নিজেদের পছন্দের খাবারও ওদের সবসময় জুটছে না, তার উপর সবই তো ওর পেনশনের পয়সায়। এটা ভাবতে চাইছিস না? ওরা দুটো মুখ দেখতে পাচ্ছে না, দুটো মনের কথা বলতে পারছে না। সবচেয়ে বড় কথা, এভাবে চললে ওরা শারীরিকভাবে অথর্ব হয়ে যাবে। তুই হয়তো ওদের পরমায়ুর শেষ দেখতে পারছিস, কিন্তু ওপরওয়ালার কী ইচ্ছে কে জানে। ওরা ভীষণ কম কথার মানুষ, ভীষণ সহানুভূতিশীল। গত পরশুদিনই আমরা অনেক দিন পর গল্পে মেতেছিলাম, তাতে ওর মুখ ফসকেই একটা কথা বের হয়ে গেছিল। বৃদ্ধাশ্রমে থাকলে সবার সাথে সুখ দুঃখে দুটো কথা বলতে পারতাম, হাঁটাচলা করলে শরীরটাও ঠিক থাকতো। কিন্তু দুজন বুড়ো বুড়ির সুদীপের বাবার মতন সেই সাহস নেই। সর্বোপরি নিজ বাসে একাকী বৃদ্ধাশ্রমে এ যেন এক বন্দি দশা। শুনেছি বিশাল শিক্ষিত বিদেশে থাকা ছেলে মেয়েদের বাবা মায়েরা ইদানিং নাকি এই দশা ভোগ করছে। এ দশার কী নাম আছে জানা নেই। একদিকে সন্তানদের সম্মান, আর অন্যদিকে ওদের চাপের মুখে মৃত্যুকেও যেন শ্রেয় মনে হয়। কিছুক্ষণ চুপ থেকে যেন স্বগতোক্তি করলেন। এদিক থেকে আমি খুবই ভাগ্যবান। মনে হয় আমার ভাগ্যের কিছু অংশ যদি ওদের দেওয়া যেত, তবে তিন বন্ধুর সেই মন ভালো করা দিনগুলো শেষ জীবন পর্যন্ত থেকে যেত। ঘরের নিস্তব্ধতায় মনে হলো যেন কারোর নিঃশ্বাসও পড়ছে না।